হে এভরিওয়ান, হলিউডের জগতে তোমাকে স্বাগতম। আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটি দ্বারা প্রথম কিং কং ফ্র্যাঞ্চাইজের সাথে গডজিলা ফ্র্যাঞ্চাইজের ক্রসওভার বা কোলাবোরেশন হয়। তো আজ আমরা দেখব যে কিভাবে কিং কং আর গডজিলার ফাইট হয় আর কেই বা জেতে। হলিউড প্রেজেন্টিং কিং কং ভার্সেস গডজিলা। মুভিটি রিলিজ হয় 1962 সালে। মুভির শুরুতে দেখা যায় এক রিপোর্টার্সকে। সে বলে কোনো এক রহস্যময় কারণে সাগরের তাপমাত্রা বেড়েই চলেছে, যার জন্য বরফ গলে যাচ্ছে। ইউনাইটেড নেশন একটি সায়েন্টিফিক টিম পাঠায় ওইখানে ইনভেস্টিগেশন করতে, আর এটা জানতে যে ওইখানে আসলে হচ্ছেটা কি। এছাড়াও নিউজে জানায় এক নতুন জাতের বেরি পাওয়া গেছে যার নাম সোমা, আর এই বেরি শুধু ফ্যারো আইল্যান্ডেই পাওয়া যায়। আর এই বেরি উপকারী হতে পারে অনেক কিছুর জন্য। এরপর দেখানো হয় মিস্টার টাকো নামের একজন, যে প্যাসিফিক ফার্মাসিউটিক্যালসের প্রধান। মিস্টার টাকো টেলিভিশন শো দেখে হতাশ হয়, কারণ তার কোম্পানির স্পন্সর করা শো কেউ দেখছে না আর তার রেটিং কমেই চলেছে। একজন ডাক্তার মিস্টার টাকোকে জানায় ফ্যারো আইল্যান্ড থেকে আনা বেরির অনেক ভালো ফলাফল পাওয়া যাচ্ছে, কিন্তু এটা টেস্ট করতে আরও বেরির প্রয়োজন। আর ওই জায়গার আদিবাসীরা আরও বেরি দিতে অস্বীকার জানাচ্ছে। ডাক্তার আরও বলে যে ওই আইল্যান্ডে অনেক বড় এক জীব বা দানব বাস করে, যার পূজা করে ওই আদিবাসীরা। ওদের জন্য ওটা ওদের গড। তখন মিস্টার টাকো ভাবে এটা দারুণ এক আইডিয়া। সে এই দানবকে তার টেলিভিশনে পাবলিসিটির জন্য ব্যবহার করতে পারবে। মিস্টার টাকো দানবটিকে খুঁজে বের করতে এবং নিয়ে আসতে ওসামু সাকুরয় এবং কিনসাবুরো ফুরে নামে দুই ব্যক্তিকে ফ্যারো আইল্যান্ডে পাঠায়। অন্যদিকে আমেরিকান পারমাণবিক সাবমেরিন শিহক একটি আইসবার্গে আটকা পড়ে। আর এটা সেই আইসবার্গ যেটায় 7 বছর আগে 1955 সালে গডজিলাকে আটকানো হয়েছিল। আমেরিকান রেস্কিউ হেলিকপ্টার সেখানে পৌঁছায় ও চারপাশে চক্কর কাটে। তখন তারা দেখে গডজিলা ওই আইসবার্গটা ভেঙে বাইরে এসেছে, আর বাইরে এসেই গডজিলা এদের মিলিটারি বেজের দিকে এগোচ্ছে। আর গডজিলা ওই মিলিটারি বেজকে ধ্বংস করে দেয়। আর পুরো মিডিয়াতে শুধু গডজিলারই কথা চলতে থাকে, যা দেখে মিস্টার টাকোর মাথা আরও গরম হয়ে যায়, কারণ তার কম্পিটিটর গডজিলাকে দেখিয়ে অনেক লাভবান হচ্ছিল, যা মিস্টার টাকোর একদমই সহ্য হচ্ছিল না। অন্যদিকে ফ্যারো আইল্যান্ডে মিস্টার টাকোর পাঠানো দুজন ব্যক্তি পৌঁছে যায়। তখনই ওই আইল্যান্ডের আদিবাসীরা তাদের ধরে ওদের গ্রামে নিয়ে যায়, আর ওখান থেকেই তারা ওই দানবকে খোঁজা শুরু করে দেয়। এরপর ফ্যারো দ্বীপে একটি বিশাল বড় অক্টোপাস লালবেরির রসের জন্য স্থানীয় গ্রামে আক্রমণ করে। তখনই সেই রহস্যময় দানব মানে আমাদের কিং কং চলে আসে এবং অক্টোপাসের সাথে লড়াই করে, আর অক্টোপাসকে পিটিয়ে ভর্তা বানায়। অক্টোপাসকে হারানোর পর সেখানকার আদিবাসীরা কিং কংকে ধন্যবাদ জানায়, আর কং রসে পূর্ণ বেশ কয়েকটি পাত্র পান করে, আর আদিবাসীরা নাচ গান করে সেলিব্রেট করে। কং রস খেয়ে হঠাৎই ঘুমিয়ে যায়, আর এরই সুযোগে সাকুরাই এবং ফুরু কংকে একটি বড় ভেলায় রাখে এবং তাকে জাপানে নিয়ে যায়। এখন কংয়ের নিউজ পুরো নিউজপেপার আর টেলিভিশনে। আর তখন একজন এক্সপার্ট জানায় এটা অবিশ্বাস্য যে গডজিলাও কিংকংয়ের মতো জীব একই সাথে এসেছে। সে এটাও বলে যে গডজিলার ব্রেন ওর শরীরের তুলনায় অনেক ছোট এবং কংয়ের ব্রেন গডজিলার তুলনায় 10 গুণ বড়। কে বেশি শক্তিশালী এটা দেখতে অবশ্যই তারা সামনাসামনি হবে। মিস্টার টাকো কং পরিবহনকারী জাহাজে আসে এবং অনেক এক্সাইটেড ছিল সে, কিন্তু একটি জেএসডিএফ জাহাজ বা জাপানি সেলফ ডিফেন্স ফোর্স সেখানে আসে এবং জানায় যে এই জাহাজ তাদের ফ্যারো আইল্যান্ডে ফেরত নিয়ে যেতে হবে, কারণ কং মানুষের জন্য বিপজ্জনক। তাই মানুষের সেফটির জন্য কংকে শহরে আনা যাবে না। তারা আদেশ দেয় যে কংকে অবশ্যই জাপানের বাইরে রাখতে হবে। ইতিমধ্যেই গডজিলা জাপানে চলে আসে এবং এক্সপ্রেসওয়েতে হামলা করে আর টোকিওর দিকে এগোতে থাকে। এদিকে সমুদ্রে কং জেগে উঠতে থাকে। কংকে জাগতে দেখে সবাই ঘাবড়ে যায় এবং কংয়ের উপর অ্যাটাক করে, কারণ তারা ভাবে কং ওদের সবাইকে মেরে ফেলবে। মিস্টার টাকো ঘাবড়ানো অবস্থায় ডাইনামাইট বোমের বাটন চেপে দেয় এবং যা কংয়ের সাথে ছিল। এই এক্সপ্রেশনের পরেও কং সারভাইভ করে যায় আর সমুদ্রে উঠে দাঁড়ায়, আর কং জাপানের দিকে এগোতে থাকে। মূল ভূখণ্ডে পৌঁছে কং ও গডজিলা মুখোমুখি হয়। মিস্টার টাকোর টিমও সেখানে পৌঁছায়, যাতে তারা এই দুই মনস্টারের সাথে যুদ্ধ কভার করতে পারে আর এটার সুবিধা গ্রহণ করতে পারে। কং গডজিলার উপর বড় বড় পাথর ছুটতে থাকে, আর গডজিলা কিং কং এর উপর অ্যাটমিক ব্রেথের ব্যবহার করে। কিছুক্ষণ লড়াই করার পর তারা নিজেদের মতো চলে যেতে থাকে। এরপর জাপান সেলফ ডিফেন্স ফোর্স গডজিলাকে ডাউন করার জন্য একটি বড় গর্ত খনন করে তাতে অনেক বিস্ফোরক এবং বিষাক্ত গ্যাসে ভরে নেয়। যখনই গডজিলা সেখানে যায় সে গর্তে পড়ে যায়।
তারা সবাই বিস্ফোরকগুলো বিস্ফোরণ করে আর আশা করে গডজিলা এতে মরে যাবে, কিন্তু গডজিলা ওই গর্ত থেকে বেরিয়ে আসে, তা আবার জ্যান্ত। জাপানি সেলফ ডিফেন্স ফোর্স পরবর্তীতে 10,000 ভোল্ট বিদ্যুতে ভরা শহরের চারপাশে বিদ্যুতের লাইনের একটি জাল বেছায়। গডজিলা সেখানে আসে ও ইলেকট্রিক শকের জন্য থেমে যায় এবং সেখান থেকে চলে যায়। তারপর কং সেখানে আসে, কিন্তু কংয়ের উপর বিদ্যুতের কোনো প্রভাবই পড়ে না। উল্টো কং এই ইলেকট্রিসিটি থেকে আরও পাওয়ার পায়, আর কং এই বিদ্যুতের লাইন চিবিয়ে ধ্বংস করে যায়। নিউজে বলে তারাও বুঝতে পারছে না যে কং কিভাবে ইলেকট্রিসিটি অ্যাবজর্ব করতে পারছে। কং তারপরে টোকিওতে প্রবেশ করে তাণ্ডব চালাতে থাকে এবং সাকুরাইয়ের বোন ফুমিকোকে বন্দি করে, আর তাকে হাতে তুলে নিয়ে ন্যাশনাল ডায়েট বিল্ডিং এর উপরে চড়ে বসে। জাপানি সেলফ ডিফেন্স ফোর্স ভাবতে থাকে এখন কি করা যায়। তখন সাকুরাই আসে আর সে বলে কং এর উপরে বেরি রসে পূর্ণ ক্যাপসুল ফায়ার করো, একমাত্র বেরি জুসই কংকে থামাতে পারে। তখন তারা ট্যাঙ্ক থেকে বেরি জুসের ক্যাপসুল কং এর উপর ড্রপ করে। এরপর সাকুরাই ড্রাম নিয়ে আসে আর এরা ফ্যারো আইল্যান্ডের আদিবাসীদের মতো ড্রাম বাজাতে থাকে, আর এই ড্রামের শব্দ বেরি জুসের নেশায় কং বেহুশ হয়ে যায়, আর সাকুরাই তার বোন ফুমিকোকে উদ্ধার করে। এরপর তারা জানতে পারে গডজিলা ফুজি মাউন্টেনে পৌঁছে গেছে, আর মিলিটারি কমান্ডার জানায় গডজিলাকে বেশিক্ষণ তারা আটকাতে পারবে না। এখন একটাই রাস্তা যে কংকে তারা সেখানে নিয়ে যাবে ও কিং কং ভার্সেস গডজিলা ফাইট করাবে, আর এরা একে অপরকে মেরে ফেলবে। তারপর জেএসডিএফ কংকে অনেক বড় বড় বেলুনের মাধ্যমে গডজিলার কাছে মানে মাউন্ট ফুজি নিয়ে যায়। কং মাউন্ট ফুজি চূড়ায় গডজিলার কাছে যেতে থাকে, তারা কংকে জাগিয়ে দেয়। তো আরও একবার কং ও গডজিলা মুখোমুখি হয় আর এদের গ্রেট ব্যাটেল শুরু হয়ে যায়। কং পাহাড় থেকে স্লিপ করে এসে গডজিলাকে একটা জোরে কিক মারে আর গডজিলা পাহাড় থেকে নিচে পড়ে যায়। কং এরপর পাথরের পিছনে লুকিয়ে পড়ে আর গডজিলা কংকে খুঁজতে থাকে। তখনই কং পিছন থেকে গডজিলার উপর হামলা করে আর গডজিলার লেজ ধরে উপরে তুলে। তখনই গডজিলা ফাইট ব্যাক করে আর কং এর উপর তার অ্যাটমিক ব্রেথ ইউজ করে, কিন্তু এই অ্যাটমিক ব্রেথের প্রভাব কং এর উপর পড়তে দেখা যায় না। এই দুজনের ফাইট চলতেই থাকে। তখনই কং তার স্পেশাল ডিগবাজি মারে আর গডজিলা সরে যায়, যার ফলে কং এর মাথা গিয়ে পাথরে লাগে আর কং আঘাত পায়। এইটার সুযোগ নিয়ে গডজিলা কংকে তার লেজ দিয়ে অনেক মারে আর বড় বড় পাথর কং এর গায়ে ছুঁড়ে মারে আর কং বেহুশ হয়ে যায়। হঠাৎই সেখানে আবহাওয়া খারাপ হতে থাকে আর অনেক বিজলি চমকাতে থাকে, আর একটা বিজলি এসে কং এর উপর পড়ে, যার ফলে কং এর অনেক শক্তি বেড়ে যায় আর কং উঠে দাঁড়ায় আর গডজিলার লেজ ধরে নেয় আর গডজিলাকে মারতে থাকে। গডজিলা ফাইট ব্যাক করে, কিন্তু কং একটা গাছ গডজিলার মুখে ঢুকিয়ে দেয়, যার ফলে গডজিলা আরও রেগে যায় আর অ্যাটমিক ব্রেথ দিয়ে আক্রমণ করে, আর এদের ফাইট কন্টিনিউ চলতেই থাকে। কং গডজিলাকে তুলে আছাড় মারে আর তখন গডজিলা তার লেজ দিয়ে কংকে ল্যাং মেরে ফেলে দেয়, আর এদের লড়াই এভাবে চলতেই থাকে। আর দুজন লড়তে লড়তে পাহাড় থেকে নিচে পানিতে পড়ে যায়। হঠাৎ সেখানে জমিন নড়তে থাকে আর ভূমিকম্প শুরু হয়। সবাই দেখতে থাকে কি হলো, আর সবাই দেখে কং পানিতে সাঁতার কাটছে আর সে ফ্যারো আইল্যান্ডের দিকে ফেরত যাচ্ছে নিজের ঘরে। আর নিউজে বলে গডজিলার কোনো খোঁজ পাওয়া যায়নি, হয়তো এটাই গডজিলার শেষ ছিল। আর সে কংকে তার জার্নির জন্য বেস্ট উইশেস জানায়। আর মুভির শেষে গডজিলার জোরে একটা ডাক শোনানো হয়, আর এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তার মানে কি গডজিলা এখনো বেঁচে আছে? তা আমরা এই সিরিজের পরবর্তী মুভিটিতে জানতে পারবো। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটা করে কমেন্টস চাচ্ছি। তোমার একটি কমেন্টস আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দাও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।